আসসালামু আলাইকুম, আমার নাম হাবু হাসান। আজকে আমি এসে তোমার অনলাইন স্কুলে। আজকে আমার বিষয় হলো গণিত এবং অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, এবং অধ্যায়টার নাম হলো মুনাফা। এই যে মুনাফা, অধ্যায়টার নাম হলো মুনাফা। এই বিষয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করবো এবং গণিতিক সমস্যার সমাধান করবো। তাহলে এখন আমরা আসি যে মেইন টপিকে। আমাদের আগে জানতে হবে যে মুনাফাটা কি। যদি দ্বিতীয় অধ্যায় জানতে হয় তাহলে আগে আমাদের জানতে হবে যে মুনাফাটা কি। মুনাফা সাধারণত লাভকে বলা হয় মুনাফা। যেমন যারা শিক্ষিত সমাজ তারা বলে মুনাফা, আর যখন আমরা বলি তখন বলি লাভ। লাভ, হ্যাঁ, আমার আমার লাভ কত, এখানে আমি কয় টাকা পাবো। তাও তুমি ব্যবসায় কিছু টাকা খাটালা, এখন মেলা টাকা লাভ হলো, তখন বললা যে আমার লাভ, আমার লাভটা আমাকে দাও। আর শিক্ষিত সমাজ বলে আমার মুনাফাটা আমাকে দাও। তাহলে লাভ আর মুনাফা একই জিনিস, লাভ আর মুনাফা একই জিনিস। তাহলে আমরা আমাদের যে টপিকগুলো আছে ওদের জেনে নিই যে মুনাফা কি, মুনাফা কি, তারপরে সরল মুনাফার হার এবং গাণিতিক সমস্যার সমাধান। সমস্যার সমাধান করব আমরা, সরল মুনাফা কি এবং সরল মুনাফার হার নির্ণয় এবং গাণিতিক সমস্যার সমাধান করব। তারপরে হলো চক্রবৃদ্ধি মুনাফা এবং গাণিতিক সমস্যা। চক্রবৃদ্ধি মুনাফাটা কি, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্যটা কি, সেই নিয়ে আমরা বলবো। তারপরে হলো অনুশীলনী। এরপর আমরা অনুশীলনী কিছু ইম্পর্টেন্ট কঠিন যেসব অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তাহলে এখন আমরা শুরু করি। আমাদের আগে যেটা জানতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে বেচা কেনা ও লেনদেনের সাথে জড়িত। আমাদের দৈনন্দিন জীবন সবাই বেচা কেনা এবং লেনদেনের সাথে জড়িত। কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ, কেউ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করে এবং পণ্য উৎপাদন বাজারে পাইকারদের নিকট বিক্রি করে। আবার পাইকাররা তাদের ক্রয়কৃত মূল্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। পরিশেষে খুচরা ব্যবসায়ীরা তাদের ক্রয়কৃত পণ্য সাধারণত ক্রেতাদের নিকট ক্রয় করে। প্রত্যেক স্তরে সবাই মুনাফা লাভ করে, লাভ এবং লাভ করতে চান। প্রত্যেক স্তরে সবাই মুনাফা লাভ করতে চান। তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতি হতে পারে। যেমন শেয়ার বাজারে লাভ যেমন আছে, তেমন দর পতনের কারণও ক্ষতিও আছে। আবার নিরাপত্তার স্বার্থে টাকা ব্যাংকে আমানত রাখি। ব্যাংকে সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ এবং মুনাফা পায় এবং ব্যাংকে আমানতকারীদের মুনাফা দেয়। তাই সকলেই বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার। এই অধ্যায়ে আমরা লাভ ক্ষতি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তাহলে মুনাফা হলো, লাভটাকে সাধারণত মুনাফা বলে, এবং ক্ষতি হতেই পারে, স্বাভাবিক ক্ষতি হতেও পারে। যেমন তুমি একটা গরু পুষলা, এখন গরুটা হঠাৎ মারা গেল, তাহলে তোমার ক্ষতি হলো। আর যদি গরুটা থেকে তুমি গরুটা আরো মোটা তাজা হলো এবং তুমি বেচলা, হয়তো 50,000 দিয়ে কিনছো, 1 লাখ টাকা দিয়ে বেচলা, তাহলে তোমার এখানে লাভ হলো, যেখানে শিক্ষিত সমাজ বলা হয় মুনাফা। তাহলে তোমরা বুঝতে পারলা যে মুনাফা কি। এবার আমরা আসি যে সরল মুনাফার হার এবং গাণিতিক সমস্যা। তার আগে আমাদের জানতে হবে লাভ এবং ক্ষতি। লাভ ক্ষতি কি। একজন ব্যবসায়ী দোকান ভাড়া এবং পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ণয় করে। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। তাহলে বুঝতে পারলে বিনিয়োগ কাকে বলে। আমি আরেকবার বলি, একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক পণ্য বা খরচ ক্রয় মূল্যের সাথে যোগ করে এবং প্রকৃত খরচ নির্ধারণ করে। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। এই বিনিয়োগকে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। এই বিনিয়োগকেই লাভ এবং ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। আর যে মূল্য ওই পণ্য বিক্রয় করা হয় তা হলো বিক্রয় মূল্য। আর যে মূল্য ওই পণ্য বিক্রয় করা হয় সেটা হলো বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ এবং মুনাফা হয়, লাভ বা মুনাফা হয়। আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ ক্ষতি কোনোটাই হয় না। লাভ বা ক্ষতি ক্রয় মূল্য উপর নির্ধারণ করা হয়। তাহলে আমরা লিখতে পারি যে লাভ সমান কি, বিক্রয় মূল্য
লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ক্ষতি সমান কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে বুঝতে পারলাম লাভ সমান কি এবং বিক্রয় সমান কি? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে তুমি যে দামে পণ্যটা বেচলা এবং যে দামে কিনলা, তাহলে প্লাস মাইনাস করলে আমার বেড়ে আসবে লাভ। আর ক্ষতি ক্রয় মূল্য, মানে যে মূল্যে তুমি এটা কিনলা এবং যে মূল্যে তুমি এটা বিক্রি করলা। ধরো তুমি এটা ক্রয় করলা হলো 100 টাকায়, বিক্রয় করলা 50 টাকায়, তাহলে তোমার 100 মাইনাস 50, তাহলে 50 টাকা ক্ষতি। তাহলে লাভ আর ক্ষতি বুঝতে পারলাম। তাহলে এবার আমরা একটা অঙ্ক শুরু করি। তোমার গণিত বইয়ের প্রথম যে উদাহরণ যেটা আছে সেটা হলো যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে, প্রতি হালি, এক হালি সমান কয়টা? 4টা। তাহলে প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে এবং প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করে। তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে আমাদের কি করতে হবে আগে? তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে আমাদের প্রথমে যেটা লিখতে হবে, 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, অতএব 2 হালি ডিমের ক্রয় মূল্য 25 গুণ 2 বা 50 টাকা। তাহলে 1 হালি ডিমের ক্রয় মূল্য তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য 50 টাকা। যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। অতএব লাভ, এখন লাভ সমান আমাদের এখানে লাভ হলো কত টাকা? 6 টাকা। তাহলে এখানে আমাদের লাভ হলো 6 টাকা। অতএব 50 টাকায় লাভ হয় 6 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 6/50 এবং 100 টাকায় লাভ হয়। অতএব 50 টাকায় লাভ হয় 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হয় 6/50 টাকা, অতএব 100 টাকা, যেহেতু শতকরা চাইছে, 100 টাকায় লাভ হয় 6 গুণ 100/50 2, তাহলে 6 দুগুণে 12%। তাহলে আমরা শতকরা 12% লাভ হয়, বা 100 টাকায় 12 টাকা, 12% অথবা 12 টাকা। তাহলে আমাদের কি সহজ না, অঙ্কটা বের হয়ে গেল। তাহলে আমরা লাভ ক্ষতি জানতে পারলে আমরা সব অঙ্কের সমাধান করতে পারবো। তারপরে তাহলে আসি আমরা তারপরে অঙ্কে, যে উদাহরণ 2, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি ছাগল 8% ক্ষতিতে, মানে 100 টাকায় 8 টাকাটা ক্ষতি হয়, ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকায় বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। যদি আরো 800 টাকায় যে টাকা বিক্রয় করলো 8% ক্ষতিতে, তাতে সে আরো
800 টাকায় বিক্রি করতো, তাহলে তার 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। অঙ্কটা জটিল কিন্তু অনেক সহজ। তাহলে আমরা এখন করে দেখি, হ্যাঁ, অঙ্কটা। তাহলে আমরা প্রথমে আমাদের কি লিখতে হবে, ছাগলটির ক্রয় মূল্য 100 হলে, ছাগলটির ক্রয় মূল্য 100 হলে 8% প্রতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 8, 92 টাকা। তাহলে লিখি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 8% করতে বিক্রয় মূল্য 8% মানে 100 মাইনাস 8, অতএব 92 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা, 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 8 মানে 108 টাকা। আবার লিখতে হবে, আবার 100 টাকা লাভে আবার 100 টাকা লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 8, তাহলে 108 টাকা, 108 টাকা। তাহলে এবার আমাদের কি করতে হবে, এবার তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য বেশি হয় 108 মাইনাস 92 সমান 16 টাকা। বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে 108 মাইনাস 92 তাহলে 16 টাকা, 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হয় 108 মাইনাস 16 টাকা। তাহলে লিখতে হবে যে বিক্রয় মূল্য 16 টাকা হলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে 1 টাকা হলে কত হবে, 100 বাই 16 বাই 16। অতএব 800 টাকা বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণ 800 বাই 16। তাহলে আমাদের মানটা আসবে
তাহলে আমাদের 100 গুণ 800/16, তাহলে তোমাদের কত হবে? তাহলে এটা যদি আমি কাটি 16 আর 800 কাটলে হবে 16 কে 16 1, আর এটা হবে 50। তাহলে এটা হবে 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে ছাগলটি ক্রয় মূল্য 5,000 টাকা। অঙ্কটা কিন্তু জটিল ছিল। অঙ্কটা আগে বলি, প্রশ্নটা একটি ছাগল 8% পুঁজিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো যদি 800 টাকা বেশি বিক্রি হতো তাহলে 8% লাভ হতো। তাহলে ছাগলটি ক্রয় মূল্য কত? অঙ্কটা যেই পড়বে তার মাথা ঘুরে যাবে। কিন্তু আমি যেভাবে করলাম সর্বোচ্চ 4 থেকে 5 লাইন, কিন্তু আমাদের সঠিক মানটা বেরিয়ে আসলো 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে অঙ্কটা সহজ না? এই উদাহরণ অঙ্ক বেশিরভাগই পরীক্ষায় আসে, বেশিরভাগ মানে 100-র মধ্যে 80% উদাহরণ অঙ্কই আসে। তাহলে এটা শেষ হলো আমরা তাহলে এখন আমরা পরে অঙ্ক যাই। পরে অঙ্ক দেখতে হবে উদাহরণ 3। তার আগে আমাদের আসতে হবে যে মুনাফা কি এবং মুনাফা সংক্রান্ত সমস্যা। তাহলে মুনাফা, ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি 10,000 টাকা ব্যাংকে আমানত রাখলেন। 1 বছর পর ব্যাংকে হিসাব নিতে গিয়ে তার জমা টাকার পরিমাণ 700 টাকা বৃদ্ধি পেয়ে 10,700 টাকা হয়েছে 1 বছর পর। তাহলে 1 বছর পর ফরিদা বেগমের মুনাফা কিভাবে 700 টাকা বৃদ্ধি পেল? কিভাবে? ব্যাংকে জেনে রাখা ভালো, ব্যাংকে টাকা জমা রাখলে সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ, বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা করে। ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয়। এই টাকা হচ্ছে আমানতকারী প্রাপ্ত মুনাফা। আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রেখেছিল তার মূলধন বা আসল, সেটাকে বলা হয় মূলধন বা আসল। তাহলে বুঝতে পারলা? আবার কারো কাছে টাকা ধরো জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসেবে নেওয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, মানে এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়া মূলধন বা মুনাফা হার সময়ের সাথে সম্পর্কিত। তাহলে এখন আমরা এই নিয়ে একটা করি যে মুনাফা বা আসল মানে চিহ্ন যেগুলো লাগে পি সমান মুনাফা আসল, পি সমান মুনাফা আসল, তবে আর সমান মুনাফার হার। মুনাফার হার বা পার্সেন্টেজ ইংলিশে বলে রেট অফ ইন্টারেস্ট। এবার আসি সময়। এন সমান সময়। এখানে টি মানে টাইম, কিন্তু এখানে এন সমান সময়। এন সমান সময় এবং আয় সমান মুনাফা। আয় সমান মুনাফা। এই যে এই কটা আছে, এই কটা যদি তোমরা জানতে পারো তাহলে দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক কিচ্ছু না, শুধু এই কটা। এটা কিন্তু আমি শিখেছিলাম মাত্র 3 থেকে 4 ঘন্টায়। এই দ্বিতীয় অধ্যায় আমি যখন এইটা ছিলাম, আমার কাছে সবচেয়ে সহজ লেগেছে দ্বিতীয় অধ্যায় মুনাফা, কারণ এটা আসলেই সহজ অঙ্ক। কিন্তু যদি তোমরা একবার বুঝতে পারো তাহলে কেউ তোমাদের এই অঙ্ক মাথা থেকে বের করতে পারবে না। তাহলে আমরা এগুলা যদি তুলে নাও তাহলে ভালো হবে। তাহলে এবার আমরা আসছি আসল সূত্র 2টা, মাত্র 2টা সূত্র। এক সূত্র মুনাফা আসল সমান মুনাফা প্লাস আসল। মুনাফা আসল মানে কি? কেউ যদি বলে মুনাফা আসল কয় টাকা,
তাহলে ভাবতে হবে যে মুনাফা আর আসল, মুনাফা প্লাস আসল হলো মুনাফা আসল, মুনাফা প্লাস আসল হলো মুনাফা আসল। যদি বলে যে মুনাফা আসল কি, যদি তোমরা বের করতে না পারো তাহলে মুনাফা প্লাস আসলই হলো মুনাফা আসল, মুনাফা প্লাস আসল হলো মুনাফা আসল। তাহলে আমরা মেইন যে সূত্র মনে রাখতে হবে সহজ, আই সমান পি আর এন, আই সমান সমান পি আর এন। আইটা হলো মুনাফা, যদি বলে যে মুনাফা বের করো তাহলে আই সমান সমান পি আর এন। আই সমান কি মুনাফা, পি সমান আসল মানে আসল, বি সমান আসল, আর সমান হার রেট, হ্যাঁ মানে তো রেট অফ ইন্টারেস্ট, আর এন সমান সময়। তো কেউ যদি বলে মুনাফা নির্ণয় করো, তোমার এক বছরে তোমার কয় টাকা মুনাফা হলো, কয় টাকা মুনাফা হলো, তাহলে আই সমান পি আর এন আসল গুণ হার গুণ সময়, বাস বের হয়ে গেল, আর কিছু বলা লাগবে না। তাহলে এই আমরা একটা অঙ্ক করি। তাহলে অঙ্কটা হলো যেমন তোমাকে বলি একটা অঙ্ক, যে তোমাদের বই 3 নম্বর যে উদাহরণটা আছে, 3 নম্বর যে উদাহরণটা আছে, রজিম সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন, 5,000 টাকা তিনি ব্যাংকে জমা রাখলেন, তাহলে তার মুনাফা আসল কত হবে, মানে ব্যাংকে মানে সেটা জমা রাখলে ব্যাংকে বার্ষিক মুনাফা 10% হারে, ব্যাংকে বার্ষিক মুনাফা 10% হারে তিনি জমা রাখলেন, 1 বছর অথবা 6 বছর পর তার মুনাফা আসল কত হবে, বা 6 বছর পর তার মুনাফা আসল কত হবে। তাহলে আমাদের কি করা লাগবে, প্রথমে আমাদের করতে হবে যে যেহেতু তিনি 10% হারে মুনাফা রাখলেন, তাহলে লিখতে হবে প্রথমে যে 100 টাকায় 1 বছরে মুনাফা 10 টাকা, টাকায় 1 বছরে মুনাফা 10 টাকা, অতএব 1 টাকা 1 বছরের মুনাফা এবং 5,000 টাকা 1 বছরের মুনাফা এবং 5,000 টাকা 6 বছরের মুনাফা, তাহলে আমরা বের হয়ে আসবে। তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা 10/100 টাকা, 1 টাকায় 1 বছরের মুনাফা 10/100 টাকা, 5,000 টাকায় 1 বছরে মুনাফা 10/100 গুণ 5,000, 5,000। আবার হবে যে 5,000 টাকায় 6 বছরের মুনাফা, 5,000 টাকায় 6 বছরের মুনাফা, টাকায় 6 বছরে মুনাফা 10 গুণ 5,000 গুণ 6/100। আমরা এই 0 আর এই 0 আর এই 0 কেটে দিলাম, 5-6-30 আর 2 0, তাহলে 6 বছরের সে পাবে 3,000 টাকা। তাহলে 6 বছর পর তার মুনাফা হবে 3,000 টাকা, সহজ, আর কিছু করা লাগবে না। তাহলে তার মুনাফা আসল কত, যদি বলে যে মুনাফা আসল কত, মুনাফা আসল শোনা আমি বলেছি যে মুনাফা প্লাস আসল, তাহলে তার আসল হলো 5,000 টাকা আর মুনাফা হলো 3,000 টাকা, তাহলে মুনাফা আসল 5,000 3,000 8,000 টাকা, তাহলে তার মুনাফা আসল 8,000 টাকা। তাহলে সহজ না, এছাড়া সহজ অঙ্ক আছে, একদমই সহজ। তারপরে অঙ্কটা হলো যে তোমার শতকরা বার্ষিক মুনাফায় কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকায় 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে, কত হারে মানে কত পার্সেন্ট, এই পার্সেন্টেজ আমরা বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে আই সমান পি আর এন, সহজ, একদম সহজ। তার আগে তোমাদের লেখক যে দেওয়া আছে
দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে, কি কি দেখা আছে। আসল দেওয়া আছে 3000, তাহলে পি সমান, তাহলে দেওয়া আছে পি সমান 3000 টাকা। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে আয়, আয় মানে মুনাফা, মুনাফা সমান 1500 টাকা, মুনাফা সমান 1500 টাকা, মুনাফা সমান 1500 টাকা। আর হার, আর যেটা সেটা হলো নির্ণয়, আর যেটা সেটা হলো নির্ণয়। আর কি দেওয়া আছে, সময় এন, কয় বছর, সময় দেওয়া আছে 5 বছর, 5 বছর। তাহলে আমাদের সূত্র যেটা ছিল আই সমান পি আর এন, আই সমান সমান পি আর এন। তাহলে আর সমান হার, আই বাই পি এন, আরটা যদি আমি নিয়ে আসি তাহলে আই বাই পি এন, মানে আসল বাই সময়, হার নির্ণয় ক্ষেত্রে। তাহলে আই সমান 2000, 1500, আসল হলো 3000, সময় হলো 5 বছর। তাহলে 2 শূন্য কেটে গেল, এদিকে 3, তাহলে 3/30, 3/30, 3/30, যা পার্সেন্টেজে আসবে কত বছর, তাহলে পার্সেন্টেজে আসবে কত বছর। তাহলে আমরা হিসাব করে দেখি পার্সেন্টেজে কত বছর আসে। তাহলে আমাদের পার্সেন্টেজে আসবে হলো 10%, 10%। আর আমাদের 10%, তাহলে 10% হারে, তাহলে আমাদের 10% হারে 5 বছরে 3000 টাকা আসলে হবে 1500 টাকা মুনাফা। হয়ে গেল, সহজ, একদম সহজ। এবার আসি আমরা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল মুনাফা আমরা বুঝতে পারলাম, সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হলো আই সমান পি আর এন। এখন তুমি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারো সূত্রটাকে, অন্য কোনো সূত্র হবে না। এবার আসি আমরা যে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হলো পি সমান 1 ইন্টু 1 প্লাস এন। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি, এখন তুমি এটাকে যদি তুমি সি দিতে পারো অথবা পি দিতেও পারো। তাহলে আমরা এখানে তোমার বই সূত্র অনুযায়ী দিই, বই সূত্র দিয়ে আছে সি সমান পি ইন্টু চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1 প্লাস আর এন। এই যে তোমাদের ভেঙে ভেঙে শিখায়, এই যে পি যেটা আছে, পিটা হলো আসল, পিটা হলো আসল, এটা আসল। আর এই যে 1 প্লাস আর হলো পার্সেন্টেজ, তোমার পার্সেন্টেজ থাকে 5%, তাহলে তোমার হবে 5/100। আর যদি তোমার 100, 5/100, এবং সময় হলো কয় বছর, তুমি সময় তুমি 6 বছর 7 বছর 7 দিলাম, তাহলে তোমাকে করতে হবে 5/100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে পি ইন্টু 1 প্লাস 5/100 দিলে 0.5/7, পি ইন্টু 1.5 ইন্টু 10⁻⁷, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে তারপরে এটা পি আসলের সাথে গুণ দেবো, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এমন একটা অঙ্ক আমরা করি, আমাদের কোন অঙ্ক করা যায়, তাহলে আমরা উদাহরণ থেকে শুরু করি। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফার জন্য তোমার চক্রবৃদ্ধি অধ্যায়ে উদাহরণ একটা শুরু করি আমরা। ওইখানে দেওয়া হচ্ছে যে বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় 6000 মানে 62,500 টাকায় 3 বছর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে আমরা জানি, লিখতে হবে প্রথমে, আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন।
তাহলে লিখতে হবে যেহেতু মূলধন পি সমান দেওয়া আছে 62,500, 62,500, তারপরে পার্সেন্টেজ হলো 8%, আর সময় হলো 3 বছর, এন সমান 3 বছর। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি সমান 62,500, এটা আমি পরে লিখি জায়গা কোনো কারণে 1 প্লাস বাংলা লিখি কারণ বাংলা সুবিধা হবে। 1 প্লাস পার্সেন্টেজ তো 8 আছে, তাহলে 8/100, পার্সেন্টেজের কারণে আমরা নিচে 100 দিলাম, আর এন সমান কত 3 বছর। তাহলে পি ইন্টু, তাহলে 8/100 দিলে আমাদের আসছে 0.08, 1 প্লাস 0.08 ইন্টু 3। তাহলে আসলের সাথে যদি আমি এক যোগ করি 1.08 ইন্টু 3, তারপরে আসে, তারপর আমি ক্যালকুলেশন করি পি ইন্টু 1.08 equal 3, তাহলে 1.25, 1.25, তাহলে আসলে হলো আমার 62,500 গুণ 1.25, 1.25 গুণ 62,500, তাহলে আমরা আসে হলো 732, তাহলে আসছিল 78,732 টাকা। এটা হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, এবং সূত্র একটাই। যদি বলে যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত, তাহলে আমার সরল মুনাফা আই সমান পি আর এন, ওটার সাথে এটা মাইনাস করতে হবে, যে এটা এই যে মানটা বের হলো আর ওই সরল মুনাফার যে মানটা বের হবে, ওই দুটা মাইনাস করলে এর পার্থক্য বের হয়ে আসবে। এছাড়া এই অধ্যায়ে আর কোনো অঙ্ক নেই, এই দুইটা সূত্র শুধু ঘুরে ফিরে এই দুইটাই। হয় পরীক্ষা দেবে যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য, অথবা দিতে পারে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো অথবা সরল মুনাফা নির্ণয় করো, আর কোন মতো ছোট একটা শর্ট প্রশ্ন দিবে, এছাড়া আর কিছুই না। আর অনুশীলনী অঙ্কগুলো সেম, সব অঙ্কগুলো সেম, আমি দেখছি সব অঙ্কগুলো সেম। তো এই সূত্র দিয়ে যদি তোমরা করতে পারো, আর যদি মানে আমার কথাগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই বাকি সব অঙ্কগুলো তোমরা পারবা। আর আজকে আমরা দ্বিতীয় অধ্যায় এর মধ্যে শেষ করে ফেলছি, কারণ আমাদের আর সময় নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুব হোসেন রায়হান। আর সামনের দিন অবশ্যই পরে ক্লাসটা আমরা দিতে পারবো অনলাইনে।